আসসালামু আলাইকুম প্রিয় পেইড ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? দীর্ঘদিন অপেক্ষার পরে আজকে থেকে শুরু হলো আমাদের অনলাইন পেইড ব্যাচের ক্লাস। তো তোমরা কেমন আছো এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সেটা একটু কনফার্ম করো, তাহলে আমরা পড়ানো শুরু করবো। আজকে একটু তোমাদের সাথে কথা বলবো এবং কথা বলবো, ঠিক আছে? আমাদের ক্লাসটা আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব, যেটা তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসছো তোমাদের ফার্স্ট টার্ম যে এক্সাম সেই এক্সামে আছে, এবং সেকেন্ড ইয়ার যারা আছো অর্থাৎ এইচএসসি 26 যারা আছো তাদেরও ওইখান থেকে টেস্টে প্রশ্ন আসবে, এবং এইচএসসিতেও একটা প্রশ্ন আসবে, এবং দুইটা থেকে তিনটা তিনটা না চারটা এমসিকিউ আসবে, মিনিমাম 4টা থেকে 5টা এমসিকিউ আসবে, ঠিক আছে? তো আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাও। ওকে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা? ওকে, শরণ কেমন আছেন ভাইয়া? ভাইয়া ভালো আছি, তোমরা ভালো আছো? কতদিন পর দেখা, হ্যাঁ কতদিন পর দেখা, এখন দেখা হবে প্রত্যেক দিন ইনশাল্লাহ। প্রত্যেক দিন বলতে মানে রেগুলার দেখা হবে, যখনই ক্লাস থাকবে তোমাদের দেখা হবে। আর ওকে, জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। সুস্ময় ইয়ে করে সুয়েম কই? ওকে, আসসালামু আলাইকুম। রিফাত ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ভর্তি করাচ্ছ না, তোমরা খুবই কিপটা। মাত্র 30 জন, সরি আমাদেরকে নিয়ে 30 জন, আমরা দুইজন অ্যাডমিন সহ 30 জন, তার মানে তোমরা 28 জন মাত্র স্টুডেন্ট। একটু স্টুডেন্ট তোমরা ভর্তি করানোর চেষ্টা করো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বইলো, হ্যাঁ তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বইলো যে ভাইয়ারা শুরু করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদেরকে আমরা একদম গুছায় গুছায় পড়াবো, ঠিক আছে? আমি যা কাজ দিব সেই কাজটা টাইমলি করে ফেলবা। তোমাদের গণিত আইসিটিতে 90+ মার্ক পাওয়া কোনো ব্যাপারই না, 90+ পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? কারণ তোমার এখানে প্র্যাকটিক্যাল আছে, তোমার প্র্যাকটিক্যালে 25, এই 25 থেকে তো তুমি 25-24 পাবাই। এটা তো তোমার কনফার্ম মার্ক। এরপরে তোমার আছে সিকিউ, সিকিউ এ 50 মার্ক। এই 50 মার্কের জন্য আমি তোমাকে প্রথমে বলছিলাম যে আমি যা পড়ায় দেবো তার বাইরে কিছুই আসবে না। তুমি এখান থেকে এই 50-এর জন্য তোমাকে আমি 35টা সিকিউ দিব, সবগুলো চ্যাপ্টার মিলায় 35 সিকিউ পড়াবো। এই 35টা সিকিউ থেকে তোমার 8টা সিকিউ কোয়েশ্চেনে আসে না, এই 8টা থেকে 6 থেকে 7টা কমন পড়বে, 6 থেকে 7টা কমন পড়বে। তাহলে তুমি এই 6 এবং 7টা থেকে 5টা আনসার করবা, ঠিক আছে? এখানে তোমার 50 পাওয়া লাগবে না। এখানে যদি তুমি 35 পাইতে পারো, 35 থেকে 36 মার্ক পাইতে পারো, তাইলেই তোমার জন্য এনাফ। মানে এটা পাইলেও তোমার হয়ে যাবে, কিন্তু আমার টার্গেট কিন্তু 50-এ 50ই পাওয়া। আচ্ছা, এরপরে এমসিকিউ আছে আরো 25। এই এমসিকিউ এই 25 থেকে তোমার যদি 17, 18টা, 19টা, 20টা হয় তাহলেই তোমার এনাফ। দেখো, তোমার যদি এখান থেকে 18, 19টা হয়, 18 বা 19টা হয় বা 20টা হয়, তাহলে তো তুমি একদম এ প্লাস পাইয়ে যায় বসে থাকবা। সো আইসিটিতে কিন্তু এ প্লাস পাওয়া খুবই ইজি, আর আইসিটিতে এ প্লাস তোমার পাইতেই হবে। এসএসসি তে যদি তোমার এ প্লাস পাওয়ার নিয়ত করো, এ প্লাস পাওয়ার যদি তোমার নিয়ত থাকে, তাহলে তোমার এ প্লাস পাইতেই হবে। শেয়ার করবা কেন? তোমাদের প্রাইভেট ক্লাস তোমরা শেয়ার করবা কেন? ওটা আরেকজনের সাথে শেয়ার করবা কেন? তাহলে তো তুমি আসছো টাকা দিয়ে পড়তে, তুমি এটা শেয়ার করবা কেন বোকা ছেলে? স্মরণের অভ্যাস হয়ে গেছে ওই ক্লাস শেয়ার দিতে দিতে, বুঝছো? না লেট না, সে যদি তুমি লেট না। ওকে, লেট না, চলো আমরা শুরু করি। আমরা শুরু করব কিন্তু আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার, কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। এটা কিন্তু অনেক বড় আছে। এখান থেকে আগে যখন শর্ট সিলেবাসে পরীক্ষা হতো তখন 2টা সিকিউ আসতো, ঠিক আছে? এখন তোমরা তো ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, সো এখান থেকে এখন আর 2টা আসবে না, একটা সিকিউ আসবে, বুঝছো? একটা মাস্ট আসবে। আর এমসিকিউ কয়টা আসবে? 4 থেকে 5টা এমসিকিউ আসবে। এই অধ্যায়টা এমসিকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে বিসিএস এর কোয়েশ্চেন গুলো হয় না, বিসিএস এ কিন্তু আইসিটি থেকে কোয়েশ্চেন হয়। এই বিসিএস এর আইসিটি কোয়েশ্চেন এই অধ্যায় থেকে হয়, এইবারও হয়েছে। বিসিএস এর বিএসসি লিখে ফেলছে। বিসিএস এর আইসিটি কোয়েশ্চেন কিন্তু এই অধ্যায়টা থেকে হয়। জব পরীক্ষায় যত আইসিটি কোয়েশ্চেন হয় এই অধ্যায়টা থেকে হয়, বুঝছো? জবে বিসিএস এ এই অধ্যায় থেকে প্রশ্ন হয়। ওকে, সুরাইয়া তোমা বলছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ওকে, মনোযোগ দিয়ে ক্লাস করবা, হ্যাঁ
মনোযোগ দিয়ে ক্লাস করবা। এখন আর আমাদের এত অডিয়েন্স দরকার নাই। আমার কথা হচ্ছে এখানে তোমরা যতজন আসো সবাই যেন এ প্লাস পাও, সবাইকে এ প্লাস পাওয়াইতে পারলে আমি সেখান থেকে সুখী। কারণ তোমাদেরকে পড়ায় কিন্তু এখান থেকে আমি আহামরি টাকা পাবো না, কারণ কয় টাকা তোমরা দিছোই, কয় টাকা, কয়জন মানুষ আর এখানে। তো ওইগুলো আমার কোনো চিন্তা না। তোমার চিন্তা হচ্ছে আমার তোমাকে এ প্লাস পাওয়াইতে হবে এবং তোমার এ প্লাস পাইতে হবে, ঠিক আছে? আমি যেন গর্ব করে বলতে পারি যে আমি এখানে 30 জন বা 25 জনকে পড়াইছি, 25 জনে এ প্লাস পেয়েছি, ঠিক আছে? তো এটা কথা দাও যে হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, তবে লাইভ ক্লাসে তোমার কোয়েশ্চেন গুলোর উত্তর নিতে পারবা। তো লাইভ ক্লাসটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আর রেকর্ড হয়ে গেলে তুমি জমাইতে থাকবা, অলস হয়ে যাবা, অলসতা করা যাবে না, টাইমলি ক্লাসটা করে ফেলবা, ঠিক আছে? তো আমাকে কথা দাও, আগে কথা দাও যে আমি যা যা কাজ দিব, মানে কাজ বলতে আমি আহামরি কোনো কাজ দিব না, আমার স্লাইড পড়াইতে দিব এবং আমি দুই একটা হোমওয়ার্ক দিব, এটুকু করে ফেলবা। এটুকু আমাকে কথা দাও যে প্রমিস করো যে আমি যা বলবো আমার কথাগুলো শুনবা, সেটা প্রমিস করো। সবাই লিখে ফেলো যে প্রমিস লিখে ফেলো। সারাক্ষণ আমার নেট প্রবলেম হলো, এখন যেই ক্লাস করতে আসছে আমার নেট প্রবলেম শুরু হয়েছে। নেট প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, এখন থেকে রুটিন অনুসারে তোমাদের প্রতিদিন ক্লাস হবে। আজকেই গ্রুপের রুটিনটা দিয়ে দিব। এই গ্রুপের যে কভার পেজটা আছে ওইখানে দেখবে যে আমরা কভার ফটোটা আছে, ওইখানে আমরা ওই দিয়ে দিব, আমাদের রুটিনটা দিয়ে দেবো। সো লেটস স্টার্ট। ওকে, প্রমিস। ওকে লেটস স্টার্ট। দেখো, প্রথমেই হচ্ছে ডেটা কমিউনিকেশনের বাংলা কি? কমিউনিকেশনের বাংলা হচ্ছে যোগাযোগ, ঠিক আছে? এই যোগাযোগ জিনিসটা কি? দেখো, যোগাযোগ মানে হচ্ছে তথ্য ট্রান্সফার করা, তথ্য আদান প্রদান করা। যেমন আমার একটা কথা, এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলো কি তথ্য না? এগুলো একটা তথ্য, এগুলো তোমার কাছে পৌঁছাইতেছে। তাহলে এই যে তথ্য কি হইতেছে? আদান প্রদান করতেছে। আবার তুমি কমেন্ট করতেছো, সেটা আমি দেখতেছি। তাহলে তোমার আর আমার মধ্যে ডেটার কি করতেছে? একটা এক্সচেঞ্জ করতেছে, আদান প্রদান করতেছে। এটাকে বলা হয় যোগাযোগ। আদিমকাল থেকে এই যোগাযোগটা হয়ে আসছে। একসময় মানুষ চিঠি দিত, কবুতরের পাশে চিঠি দিত, ডাক বক্সে দিত, ঠিক আছে? এরপরে মোবাইল ফোন, এখন আমরা ভিডিও কল। এই যে বিভিন্ন ভাবে আমরা কি করি? যোগাযোগটা করে থাকি। এটা হচ্ছে যোগাযোগ। এখন কথা হচ্ছে ডেটা কমিউনিকেশন কি? দেখো, ডেটা মানে হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। তথ্যের, এগুলা একটু মনে রাখবা, তথ্যের ক্ষুদ্রতম একক, তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। অনেকগুলা ডেটা মিলায়া হচ্ছে একটা ইনফরমেশন বা তথ্য তৈরি হয়। এখন দেখো, কমিউনিকেশন শব্দটি এসেছে কমিউনিকেয়ার থেকে। কোত্থেকে আসছে? কমিউনিকেয়ার থেকে, যার অর্থ হচ্ছে টু শেয়ার, মানে আদান প্রদান করা। কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে টু শেয়ার বা আদান প্রদান করা। অর্থাৎ নেটওয়ার্কের এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডেটা কমিউনিকেশন। আরো সংক্ষেপে বললে, একটা ডিভাইস থেকে, আমরা যেহেতু এটা ডেটা নিয়ে কাজ করতেছি, মানে এটা যন্ত্র নির্ভর কমিউনিকেশন। কি নির্ভর? যন্ত্র নির্ভর। সো এখানে হচ্ছে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, একটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্রে, একটা মোবাইল ফোন থেকে আরেকটা মোবাইল ফোনে, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য স্থানান্তর হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডেটা কমিউনিকেশন, ঠিক আছে? যেমন আমরা ইমেল ইউজ করি, SMS ইউজ করি, ফোন কল, চ্যাটিং ইত্যাদি হচ্ছে ডেটা কমিউনিকেশনের উদাহরণ। ইত্যাদি হচ্ছে ডেটা প্রশ্ন আসলে একদম প্রশ্ন করে ফেলবা, ঠিক আছে? প্রশ্ন যখন তোমার মনে আসবে, তুমি প্রশ্ন তোমার মনে আসার সাথে সাথে কমেন্ট বক্স তোমার জন্য ওপেন, তুমি কমেন্ট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান প্রদানের জন্য সফটওয়্যারের প্রয়োজন হয়। যেমন আমরা মেসেজ করার জন্য আমরা নরমালি হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, টেলিগ্রাম, ফাইবার ইত্যাদি ভিন্ন ধরনের অ্যাপস ইউজ করি। এগুলা কি একটা সফটওয়্যার। এগুলাকে বলা হয় কমিউনিকেশন সফটওয়্যার। এগুলাকে কি বলা হয়? কমিউনিকেশন সফটওয়্যার বলা হয়। এগুলাকে কমিউনিকেশন সফটওয়্যার বলা হয়। তাহলে আমরা এখান থেকে তিনটা যে জিনিসগুলো পড়ছি একটু দেখো, রিকিপ করে দিই। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। কমিউনিকেশন শব্দটা এসেছে কমিউনিকেয়ার থেকে, যার অর্থ হচ্ছে টু শেয়ার বা আদান প্রদান করা। তাহলে কমিউনিকেশন কাকে বলে? এটা একটা কমার্কের প্রশ্ন, যে কমিউনিকেশন কাকে বলে, এটা কমার্কের জন্য আসবে, যে ডেটা কমিউনিকেশন কাকে বলে। এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় ডেটা কমিউনিকেশন।
আর ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় ডেটা কমিউনিকেশন সফটওয়্যার। ডেটা কমিউনিকেশন সফটওয়্যারের উদাহরণ কি? যেমন আমাদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফাইবার ইত্যাদি যত অ্যাপস আছে এই সবগুলোকে বলা হয় ডেটা কমিউনিকেশন সফটওয়্যার। আশা করি এই স্লাইডে যা আছে তোমার সেটুকু ক্লিয়ার হয়েছে। আশা করি এই স্লাইডে যা আছে সবকিছু ক্লিয়ার। আসো আমাদের পরবর্তী স্লাইড। এই যে এমসিকিউ দেখো, আমরা প্রত্যেকটা পড়ার পাশাপাশি এখান থেকে যে যে এমসিকিউ গুলো বোর্ডে আসছে সেগুলো আমরা পড়ে ফেলবো। এমসিকিউটা তোমরা উত্তর দাও, এমসিকিউ এর উত্তর তোমরা করে ফেলো। আমার এখানে লাইভটা একটু দেরিতে আসতেছে, যার কারণে একটু সমস্যা। তোমাদের কমেন্ট গুলো আমি টাইমলি নিতে পারতেছি না, একটু কমেন্ট করে ফেলো দেখি তো। এরকম লাইভটা আমার এখানে একটু পিছনে আছে। ওকে, অনেকে উত্তর দিছেন সেজুতি এ সুইট এম। এই সুইট এম তোমার নাম কি, একটু নামটা বলো। ডেটা কে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কি বলে? এক নাম্বার ডেটা কমিউনিকেশন বলে। ডেটা কমিউনিকেশন বলে, ঠিক আছে? ডেটা কমিউনিকেশন বলে। আচ্ছা, ওকে, সবাই এ বলছে। নাইম এ, শরণ এ, সুরায়াতমা এ, মোহাম্মদ শরণ এ, মনমাঝি। যাদের আইডির নামগুলো হচ্ছে নিজের নাম না, তারা একটু নিজের নামগুলো কমেন্ট করো। হ্যাঁ, তারা একটু নিজের নাম, যেমন এই যে মনমাঝি আছে, সুইট এম আছে, ওরা একটু নিজের নামগুলো বললো। এখন আসো, ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান খুবই গুরুত্বপূর্ণ। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান 5টা। দেখো কি কি, আমি তোমাকে একটা উদাহরণ দিই, তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি ওই শরণকে একটা মেসেজ পাঠাবো। শরণ নামের বানান মনে হয় ভাবে, ওরা আমি প্রথম দিন কি জানি বলছিলাম, শরণ না কি জানি কি বলছিলাম। আচ্ছা, এটা মনে করো শরণের ফোন, এটা অবশ্যই মোবাইল ফোন হইতে হবে। আর এটা মনে করো আমি, কোথায় দিব উল্টা। আচ্ছা, একটু ভালো করে আঁকি, শরণকে পরে লিখে আগে আমার নাম লিখি। দেখো, ধরো এটা হচ্ছে আমি, এটা আমার একটা ডিভাইস। আমি শরণকে একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে? ধরো এই মেসেজটা পাঠাবো যে হাই লেখা, এই মেসেজটা আমি শরণকে পাঠাবো। এখন শরণ আছে এখানে, শরণের মোবাইল এটা শরণ। হ্যাঁ, এখন দেখো এই মেসেজটা আমি শরণকে পাঠাবো। পাঠানোর জন্য কি কি দরকার? প্রথমত আমাকে এই মেসেজটা টাইপ করতে হবে। আমার এই মেসেজটাকে টাইপ করতে হবে। এটা কি? মেসেজের উৎস। এই যে টাইপ করলাম, এটাকে বলা হয় কি? উৎস। এটাকে বলা হয় উৎস। আচ্ছা, এইটা আমার মোবাইলের মাধ্যমে আমি প্রেরণ করলাম। তাহলে এই যে হাই লেখাটা, এটা কি একটা ডিজিটাল সিগন্যাল? কিন্তু আমি যেই মাধ্যমে প্রেরণ করলাম, হয় এটা ওয়্যারলেস মাধ্যমে যাবে অথবা একটা তারের ভিতর দিয়ে যাবে। এখন ওই যে মোবাইল ফোনে যদি করি তাহলে সেটা ওয়্যারলেস, মানে বাতাসের মধ্য দিয়ে নেটওয়ার্কের মাধ্যমে যাবে। তখন এই নেটওয়ার্কটা ডিজিটাল সিগন্যাল বুঝে না। মানে ওই যে আমরা যেটা বুঝি, কম্পিউটার কি বুঝে? বাইনারির সিগন্যাল বুঝে, আমরা এটা পড়ছি না। কিন্তু এই হাইটা তো কম্পিউটার বুঝবে না। সেহেতু এই হাইটাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে একটা অ্যানালগ সিগন্যালে, মানে ওই যে 0 এবং 1 দ্বারা গঠিত ডাটায় রূপান্তর করতে হবে। এই কাজটা যে করে তাকে বলা হয় ট্রান্সমিটার। তাকে কি বলা হয়? ট্রান্সমিটার। মানে সে কি করে? এই ডাটাটাকে ট্রান্সফার করে। আচ্ছা, এইটা এরপর একটা মাধ্যম দিয়ে, মনে করো এটা তার মাধ্যম হইতে পারে অথবা ওই ওয়্যারলেস, মানে ওই যে ইন্টারনেটের মাধ্যমে হইতে পারে। ইন্টারনেটটা কি? ওয়্যারলেস, মানে তারবিহীন। যে শরণের মোবাইলের সাথে তো আমার মোবাইলে কোনো তার দিয়ে কানেক্ট নেই, সেটা তারবিহীন মাধ্যম। আচ্ছা, এইখানে যে ডেটাটা যাচ্ছে, দেখো এটা তো ডিজিটাল সিগন্যাল ছিল। এটা কি সিগন্যাল? ডিজিটাল সিগন্যাল। কিন্তু এই ট্রান্সমিটারে সেটাকে কি করছে? অ্যানালগ সিগন্যালে রূপান্তর করছে, ঠিক আছে? অ্যানালগ সিগন্যালে রূপান্তর করছে। এখন এটা মাধ্যম দিয়ে শরণের কাছ পর্যন্ত গেছে, কিন্তু এখানে কি গেল? অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ কি শরণ দেখলে বুঝবে? শরণটা যে হাই লেখছি, এটা যদি এরকম হয় 0 1 0 1 0 1, তাহলে কি এটা দেখে শরণ বুঝবে যে এখানে হাই লেখা আছে? তাহলে শরণ এটা বুঝবে না। বোঝানোর জন্য তার এখানে আরো একটা যন্ত্র দরকার আছে, যে এটাকে কনভার্ট করে হাই বানাবে। এটাকে কনভার্ট করে কি বানাবে? হাই বানাবে। এখানে আরো একটা যন্ত্রের দরকার আছে, ঠিক আছে? যে এটা এখানে দেখো, যে প্রথমে উৎস, প্রথমে কি দরকার? একটা উৎস। মানে আমি যে মেসেজটা লিখলাম এটা হচ্ছে উৎস। যেমন এই যে আমি হাই লিখছিলাম, এই হাইটা হচ্ছে উৎস। এটা তারপরে কি করবে? প্রেরণ করবে। কে প্রেরণ করবে? এখানে একটা মডেম হইতে পারে। কি হইতে পারে? মডেম। যে কি করে? এটাকে এনকোড করে। ওই যে আমি এনকোডার পড়ছিলাম,
এনকোড করে মানে কি 0 এবং 1 দ্বারা গঠিত তথ্যে এই হাইটাকে রূপান্তর করে 0 এবং 1 এরকম মনে করো একটা ডাটায় রূপান্তর করে। এরপর এটা মাধ্যম দিয়ে যায়, চ্যানেল বা মাধ্যম। এটা কি মাধ্যম? মাধ্যমটা কি হইতে পারে? তার হইতে পারে বা তার বিহীন হইতে পারে। তার বিহীনকে কি বলে? বেতার হইতে পারে। তারও হইতে পারে বা বেতারও হইতে পারে। এরপর এটা প্রাপকে যাবে। এখন প্রাপকে কি গেল দেখো, এই যে এখানে যেহেতু এটা ট্রান্সফার হয়ে 0 0 1 0 1 হয়ে গেছিল, তাহলে এই প্রাপকে গেছে 0 1 0 1 0 1, ঠিক না? এটা গেছে, কিন্তু এটা তো স্মরণ বুঝবে না। এটা বোঝানোর জন্য এখানে আবার কি করতে হবে? এটাকে ডিকোড করতে হবে। এটাকে আবার কি করতে হবে? ডিকোড করতে হবে। তখন যা এটা স্মরণ বুঝবে। আর স্মরণ হচ্ছে আমার গন্তব্য বা ডেস্টিনেশন। গন্তব্য বা ডেস্টিনেশন। এই যে 5টা ধাপ, এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন সিস্টেমের মৌলিক উপাদান। দেখো, প্রথম উপাদান উৎস, দ্বিতীয় উপাদান প্রেরক, তৃতীয় উপাদান মাধ্যম, চতুর্থ উপাদান প্রাপক, পঞ্চম উপাদান গন্তব্য। পঞ্চম উপাদান গন্তব্য। আশা করি বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকো প্রশ্ন করো। না বুঝলে প্রশ্ন করো। ওকে, যদি না বুঝো তাহলে প্রশ্ন করবা, ঠিক আছে? তাহলে ডেটা কমিউনিকেশনের কয়টা উপাদান? 5টা। একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ট্রান্সমিটার, আরেকটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে প্রাপক, আরেকটা হচ্ছে গন্তব্য। এখন দেখো, এখানে ট্রান্সমিটার হিসাবে এখানে ইউজ করা হয় মডেম। ইউজ করা হয় কি? ইউজ করা হয় মডেম। এই মডেমের ইংরেজি বানানটা হচ্ছে এটা, মডেম। হ্যাঁ, এই মডেমের প্রথম অংশ দেখো, মডেম নামটাকে যদি আমরা ভাঙি, এই মো দ্বারা হচ্ছে মডুলেশন। মো শব্দটা আসছে মডুলেশন থেকে, মডুলেশন। আর এই যে ডেম শব্দটা আসছে হচ্ছে ডিমডুলেশন থেকে, ডিমডুলেশন। এই মডুলেশন মানে হচ্ছে এই যে এনকোড করে, এনকোড করাটাকে বলা হয় মডুলেশন। মানে এই ডিজিটাল ধরো হাইটাকে, এই যে হাই যে কথাটা ছিল, এটাকে যে বাইনারি বিসিডি কোডে রূপান্তর করছে, এটা যে কোডে রূপান্তর করছে, এটাকে বলা হয় মডুলেশন। আর এই কোডটাকে আমাদের বোধগম্য ভাষায় যে যখন রূপান্তর করছে, এই কোডটাকে আবার যখন হাইয়ে রূপান্তর করছে, এটাকে বলা হয় ডিমডুলেশন। এটাকে বলা হয় কি? ডিমডুলেশন। অর্থাৎ মডুলেশন হচ্ছে ওই যে এনকোডারের মতো কাজ করে। মডুলেটর কিসের মতো কাজ করে? এনকোডারের মতো কাজ করে। কিসের মতো? এনকোডার। আর ডিমডুলেশন কার মতো কাজ করে? ডিকোডার। ভালো করে এটা নোট করবা। হ্যাঁ, এই স্লাইডটা দেওয়ার পরে এটা ভালো করে নোট করবা, কারণ এই নোটটা তোমার এডমিশন পর্যন্ত কাজে লাগবে। এডমিশনেও এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আছে, ঠিক আছে? যারা মানবিকে আছো তাদের এডমিশনেও কোয়েশ্চেন আছে, আর যারা সায়েন্সে আছো তাদেরও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই 3 ইউনিভার্সিটিতে আইসিটি থেকে কোয়েশ্চেন হয়। জাহাঙ্গীরনগরে হয় 4টা, রাজশাহীতে হয় 3টা, চট্টগ্রামে হয় 8টা। হ্যাঁ, তাহলে ওই আইসিটি থেকে কিন্তু এডমিশনেও কোয়েশ্চেন হয়। ওকে, আসো এটা নিয়ে আমরা বিস্তারিত করবো। তাহলে ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান সমূহ। ডেটা কমিউনিকেশনের প্রথম উপাদান হচ্ছে উৎস। এই যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় সেটাকে বলা হয় উৎস। যেমন ক্যামেরা হইতে পারে, একটা মাইক্রোফোন হইতে পারে। যেমন যে আমি কথা বলতেছি, এটা কিসের মাধ্যমে বলতেছি? মাইক্রোফোনের মাধ্যমে। এই মাইক্রোফোনটাই হচ্ছে ডেটার উৎস। এই মাইক্রোফোনটাই কি? ডেটার উৎস। এরপরে এটা ট্রান্সফার হইতেছে কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। আচ্ছা, এটা কি হইতে পারে? কিবোর্ড, টেলিফোন, মোবাইল ফোন। জাস্ট এগুলো একটু রিডিং দিয়ে রাখবে, এগুলো পরীক্ষায় আসবে না, এরকম ভাবে পরীক্ষায় আসবে না, উদাহরণগুলো পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। আচ্ছা, প্রেরক, ডেটাকে যে মাধ্যম দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করে, মানে সেন্ড করে, মোবাইল ফোন, সেটা হচ্ছে একটা প্রেরক। যেমন ট্রান্সমিটার বলছিলাম, ট্রান্সমিটার হিসেবে কি কাজ করে? ট্রান্সমিটার হিসেবে হচ্ছে মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন ও মোবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জার। এই যে মোবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জার মানে হচ্ছে যারা হচ্ছে এই ডাটাটাকে কি করে? এক্সচেঞ্জ করে। এই যে ধরো হাই লেখাটা ছিল, এটাকে কি করছে? একটা বাইনারি কোডে রূপান্তর করছে। এই যে পরিবর্তন করলো, এক্সচেঞ্জ করলো, এটা বলা হয় মোবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জার। মানুষের ভাষাকে কম্পিউটারের মেশিনের ভাষায় রূপান্তর করা একে বলা হয় এনকোডার। এটা আমি তোমাকে ইতে পড়াইছিলাম। এটাকে কি বলা হয়? এনকোডার বলা হয়। এনকোডার বলে, ঠিক আছে? আই হোপ এখন আর এগুলা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। পিডিএফ তো দিবই। ওকে, সুমাইয়া আক্তার সামিয়া বলছে আসতে বলে না, আসতে বলবো, সমস্যা নেই।
এরপরে দেখো মাধ্যম। মাধ্যম তো আমি বললাম যে মাধ্যম দুই ধরনের হইতে পারে। মাধ্যম দুই ধরনের হইতে পারে, একটা হইতে পারে তার মাধ্যম, আর একটা হইতে পারে তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম, দেখো তার মাধ্যম কি, তার মাধ্যম হিসাবে আছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। এই কেবলগুলো নিয়ে আমাদের এই অধ্যায়ে পড়া, ঠিক আছে? তাহলে এগুলো এখানে বিস্তারিত বলবো না, কারণ এইটা নিয়ে বিস্তারিত আগামী ক্লাসে আমরা কথা বলবো যে কোএক্সিয়াল কেবল কি, টুইস্টেড পেয়ার কেবল কি, ফাইবার অপটিক্যাল কেবল কি, টেলিফোন লাইন কেবল কি, এগুলো আমরা কালকে পড়বো। এরপরে তারবিহীন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলো নিয়েও আমরা আগামী ক্লাসে কথা বলবো। আগামী ক্লাসটা আমাদের এই মাধ্যমের উপর, মানে ওই যে তারবিহীন মাধ্যম এবং তার মাধ্যম, এই দুইটা নিয়ে আমরা পড়বো। এরপরে হচ্ছে প্রাপক। প্রাপক কি? প্রাপক আর প্রেরক দুইটাই কিন্তু সেম ডিভাইস। প্রেরক দুইটাই কি, একটা মোবাইল ফোন হইতে পারে, একটা মডেম হইতে পারে। দেখো ওই সেন্ডারের মধ্যে যে উদাহরণগুলো ছিল, প্রেরকের মধ্যে যে উদাহরণগুলো ছিল, প্রাপকের মধ্যেও কিন্তু সেম উদাহরণগুলাই আছে। মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন, মোবাইল ফোনের এক্সচেঞ্জার। কম্পিউটারকে মেশিনের ভাষায় রূপান্তর করাকে কি বলা হয়? ডিকোড বলা হয়। আর এই কাজটা যে করে তাকে বলা হয় ডিকোডার। যে করে তাকে কি বলা হয়? ডিকোডার। কাজটা যে করে সেটাকে বলা হয় ডিকোডার। আই হোপ এটা তোমাকে আমি বুঝাইতে পারছি। এখন আসো গন্তব্য। এই যে গন্তব্য হচ্ছে আমাদের উৎসর যেটা ছিল, উৎসর উদাহরণ যেগুলো ছিল, সোর্সের উদাহরণ যেটা ছিল, সোর্সের উদাহরণ যেটা ছিল সেটাই হচ্ছে গন্তব্য। দেখো আমি তোমাকে আরেকবার সবটা বলে দিই। প্রথমে হচ্ছে সোর্স। সোর্স থেকে সেটা কোথায় যাবে? ধরো একটা মডেম দিয়ে দিই। মডেমটা কি করব? মডুলেশন করব। তারপর এটা কোথায় পাঠাবে? মিডিয়ামে, মানে মাধ্যমে। মিডিয়াম মানে কি? মাধ্যম। এরপর এটা কোথায় যাবে? মাধ্যম থেকে ওই যে স্মরণের কাছে পৌঁছে যাবে। স্মরণের মোবাইলের মডেমে যাবে। আগে কোথায় যাবে? মোবাইলের সাথে কিন্তু মডেম আছে, আগে যাবে মডেমে। মডেম এটাকে স্মরণ যেন বুঝতে পারে সেই হিসাবে ট্রান্সফার করে দিবে, সেটাকে বলবো আমরা ডেস্টিনেশন। আশা করি এই যে পাঁচটা জিনিস তোমার ক্লিয়ার হয়েছে। এখন যদি স্মরণ আমাকে একটা রিপ্লাই দিতে চায়, আমি তো স্মরণকে এই মেসেজটা পাঠাইছি যে হাই, হ্যাঁ, এখন স্মরণ আমাকে রিপ্লাই দিবে। স্মরণ ধরো হ্যালো লিখলো, হ্যাঁ, এইটা আবার এই যে উল্টা পথে আসবে, সেম প্রসেস গুলো মেনটেন করে আসবে। তখন এই সোর্স, এই যে ডেস্টিনেশন হয়ে যাবে সোর্স, তখন ডেস্টিনেশনটা হয়ে যাবে কি? সোর্স। আর এই সোর্স হয়ে যাবে ডেস্টিনেশন। ডেস্টিনেশন। ক্লিয়ার কিনা বলো তো? খুব ভালো লাগছে, পেইড ক্লাস খুব ভালো। পিডিএফ পাবো ওটা জানি, বাট ভাইয়া যেগুলো স্লাইড লিখছে ওইগুলা পাবো। হ্যাঁ, এই স্লাইড সহ পাবা, আমার লেখা সহ পাবা। আমি যা লিখতেছি আমার লেখা সহ পাবা, লেখা সহই পাবা। তো পাবা না এগুলো? হ্যাঁ, সব পাবা, লেখা সহ পাবা। কোয়েশ্চেন করো, না বুঝলে কোয়েশ্চেন করো। হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেন পাইনি এখনো, সেটা আমার আফসোস হচ্ছে। আচ্ছা, এখন আসো ব্যান্ডউইথ। এমসিকিউ, এর চেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য আর একটা হইতে পারে না। আমি তোমাকে সাজেশন দিয়ে দেবো, ক্লাসে সাজেশন দিয়ে দেবো। আমার কথা হচ্ছে আমি তোমাকে ভর্তি করানোর আগে যে কথাগুলো বলছি এই 100% পাবা। আমি তোমাকে একটা কথাও অতিরিক্ত, অতিরঞ্জিত, অতি রসালো বলিনি। আমি তোমাকে যা দিতে পারবো তাই বলছি। এবং দেখো ক্লাস শেষে, কোর্স শেষে তোমার আমার প্রতি এইটুকু স্যাটিসফ্যাকশন থাকবে যে ভাইয়া যা বলছিল তা দিছে। হয়তো আমার পড়া তোমার ভালো না লাগতে পারে, মানে সবার পড়া সবার ভালো লাগে না, সবার উপস্থাপন সবার ভালো লাগে না, কারণ সবারই একটা নিজস্বতা আছে। যেমন মনে করো সালমান খান, শাকিব খান অনেক বড় নায়ক, অনেক ফ্যান ফলোয়ার আছে, কিন্তু সবাই কি তার ফ্যান ফলোয়ার? সবাই না। কারো কারো কিন্তু তার অভিনয় বিরক্তও লাগে, কারণ এক একজনের রুচিবোধ এক এক রকম। তো আমার পড়া তোমার কেমন লাগে এটা তোমার পার্সোনাল, বাট আমি তোমাকে যা যা বলে আনছি যে এই জিনিসগুলো আমি তোমাকে দিব, 100% দিব। এটা আমি একদম যে বুকে হাত দিয়ে সবসময় বলতে পারবো যে আমি আমার জায়গা থেকে সবসময় সৎ থাকবো এবং যা বলছি সব সৎ কথা বলছি। আমি তোমার প্রতি সৎভাবে ডেডিকেশন দিয়ে ক্লাস নিব। ওকে, দেখো ব্যান্ডউইথ হচ্ছে এক কথায় ডেটা স্থানান্তরের স্পিড। অনেকের মোবাইল ফোনে দেখবা ডাউনলোড করলে স্পিড বাসে না,
দেখবেন যে মোবাইলের এরকম কর্নারের মধ্যে একটা স্পিড বসে যে 100 KB/সেকেন্ড, KB/সেকেন্ড, এরকম স্পিড বসে না মোবাইলে? অথবা ডাউনলোড করলে কোনো কিছু একটা ডাউনলোড করলে কিন্তু স্পিডটা দেখায় যে কত MBPS ডাউনলোড হইতেছে। এটাকেই বলা হয় ব্যান্ডউইথ। এটাকেই বলা হয় কি, এই স্পিডটাকে বলা হয় ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ এক কথায় হচ্ছে ডেটা স্থানান্তরের স্পিড। এক কথায় বলতে গেলে তুমি যদি এক কথায় এটার উত্তর লিখতে চাও তাহলে ডেটা স্থানান্তরের স্পিড, এটা মনে রাখবা যে ডেটা স্থানান্তরের স্পিড হচ্ছে ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথ হিসাব করা হয় কি, যে দেখো KB/সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে, তাহলে এক সেকেন্ডে যতটুকু ডেটা ডাউনলোড হয় মানে স্থানান্তর হয়, এক সেকেন্ডে যতটুকু ডেটা স্থানান্তর হয় সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। তাহলে প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ট্রান্সমিশন স্পিডের জায়গায় তুমি লিখতে পারো, এই স্পিডের জায়গায় তুমি লিখবা কি, স্পিডের জায়গায় তুমি লিখবা যে ব্যান্ডউইথ। হ্যাঁ, ব্যান্ডউইথ, ওকে, ব্যান্ডউইথ। ডেটা ট্রান্সমিশনের স্পিড সাধারণত বিট/সেকেন্ড। দেখো বিট/সেকেন্ড, এই যে বড় বিপিএস মানে কি বিট/সেকেন্ড। বড় বিতে বলা হয় বাইট/সেকেন্ড। আর ছোট বি, এটা ছোট বি লেখা দরকার ছিল, বুঝছো? এই যে বিপিএস এখানে ঠিকই লেখা আছে। আর বড় বিপিএস মানে হচ্ছে বাইট/সেকেন্ড, আর ছোট বিপিএস মানে হচ্ছে বিট/সেকেন্ড। বিট আর বাইটের মধ্যে সম্পর্কটা কার মনে আছে, যে কত বিট সমান কত বড় বি সমান কত ছোট বি, এটা কার মনে আছে একটু বলিও তো। এটা কারো মনে থাকলে একটু বলিও, কারণ এটা আমরা পড়াইছি কিন্তু একবার। আচ্ছা, ওরে এখানে তো দেওয়াই আছে, 1 বড় বি সমান 8 ছোট বি। তাহলে 1 বড় বি সমান 1 বাইট সমান 8 বাইট। তো দেখে বলে দিবা 1 বাইট সমান 8 বাইট, 1 বাইট সমান 8 বাইট। আচ্ছা, পরে দেখো কিলোবাইট। এই যে 1 কেবি সমান হচ্ছে 1024 বাইট। 1 মেগাবাইট, এই হিসাবটা আমরা অনেকেই ছোটবেলা থেকে ভুল জেনে আসছি, যে 1 এমবি সমান আমরা মনে হয় জানতাম যে 1000 কেবি, ঠিক আছে? অথবা 1 জিবি সমান 1000 এমবি, আমরা হয়তো এটা জেনে আসছি, আমরা এটা ম্যাক্সিমাম মানুষ এটা জেনে আসছে, কিন্তু এটা ভুল। কিন্তু এটা কি ভুল, এটা হবে 1024। এটা কত হবে? এটা হবে হচ্ছে 1024, এটা মনে রাখবা। এটা হবে হচ্ছে 1024। রিমি কেবল আসছে নাকি? রিমি কেবল আইসা সালাম দিচ্ছে। আচ্ছা, না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করতে হবে। ওকে, এরপরে দেখো 1 মেগাবাইট 1024 কিলোবাইট, 1 গিগাবাইট 1024 মেগাবাইট, 1 টেরাবাইট 1024 গিগাবাইট। এগুলো একটু মনে রাখবা, যেমন আমাদের যে ল্যাপটপটা চলে, মানে আমাদের এই স্মার্ট বোর্ডের যে স্টোরেজ, এটা হচ্ছে 1 টেরাবাইট মানে 1024 গিগাবাইট। 1024 গিগাবাইট মানে 1024 জিবি। গিগাবাইট মানে কি জিবি, গিগাবাইট মানে হচ্ছে জিবি, গিগাবাইট এটা হচ্ছে জিবি বলা হয়, আমরা যেটাকে জিবি বলি এটার পুনরূপ কি গিগাবাইট। হ্যাঁ, 1 জিবি সমান 1024 এমবি, রাইট, স্মরণ রাইট। আসো আমরা একটা এমসিকিউ করি, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, মানে এই এমসিকিউ তুমি একটা বোর্ডে পাবাই, এই যে এমসিকিউ তুমি এই টাইপের এমসিকিউ পাবাই, এইটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো, একটি চ্যানেলের মধ্য দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট, একক গুলা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা লেখা দিই যে একক খেয়াল রাখতে হবে, কারণ এই জায়গায় ভুল করে, খেয়াল রাখতে হবে, এটাই মেইন। একক খেয়াল রাখতে হবে, মানে কোন এককে অপশন আছে আর কোন এককে প্রশ্নে দেওয়া আছে, এককটা ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো, একক আছে বি, ছোট বি, আর সময় আছে সেকেন্ডে, তাহলে এটা কি হবে? বিপিএস এককে আনসার আসবে, বিপিএস এককে নরমালি আনসার আসবে। আচ্ছা, বলছে 3 সেকেন্ডে এতগুলা ডেটা স্থানান্তরিত হয়, তাহলে ব্যান্ডউইথ কত? তাহলে ব্যান্ডউইথের সূত্র কি হয়? দেখো,
বলছে কি একক সময়ে যতটুকু ডেটা ট্রান্সফার হয়, এই পৃষ্ঠাতে দেখো, 1 সেকেন্ডে যতটুকু ডেটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে আমি যদি বলি যে টি সেকেন্ডে ডেটা ট্রান্সফার হয় হচ্ছে ধরো ডি পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে কতটুকু ডেটা ট্রান্সফার হবে, ডি বাই টি। অর্থাৎ ডাটার পরিমাণকে সময় দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে, এই ডাটাটাকে সময় দিয়ে ভাগ করতে হবে। এইটুকু মনে রাখো, তোমার এইরকম সূত্র মনে রাখা লাগবে না। যতটুকু ডাটার পরিমাণ থাকবে সেটাকে সময় দিয়ে ভাগ করবো। তাহলে 8100 কে, তাহলে কি করবো, 8100 কে 8100 ভাগ হচ্ছে 3, উপরে হচ্ছে বিট আর নিচে হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো কত হয়, 8100-কে 3 দিয়ে ভাগ করলে 2700 বিট, আর এই ভাগটাকে কি বলা হয়, পার, বিট পার, আর নিচে হচ্ছে সেকেন্ড, বিট পার সেকেন্ড। তাহলে আনসার হবে 2700 বিট পার সেকেন্ডকে সংক্ষেপে কি বলা হয়, বিপিএস, বিপিএস। তাহলে 2700 বিপিএস। তাহলে আনসার কোনটা, খ নাম্বার। তাহলে আনসার হচ্ছে এই খ নাম্বার। বুঝাইতে পারছি? এই অঙ্ক বুঝাইতে পারছি কিনা? এই অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। 1000 না হয়ে 1024 হলে কেন, এটাই হিসাব। এখন 1 কেজি সমান 1000 গ্রাম কেন, এটা যদি আমাকে প্রশ্ন করো তাহলে এটা আমি উত্তর দিতে পারবো না, বুঝছো? তাহলে 1 MB সমান 1024 কেবি কেন, এটা আমি উত্তর এরকম ভাবে দিতে পারবো না, কারণ এটাই হিসাব, বুঝছো? এটাই হিসাব। 1 হালি সমান 4টা কেন, কারণ এটাই হিসাব। আচ্ছা, পরে দেখো পরেরটা, একটি চ্যানেল দিয়ে 20 সেকেন্ডে 20 কেবি। দেখো আনসার একক দেওয়া আছে কেবিতে, একক গুলা জাস্ট খেয়াল করবা, একক খেয়াল না করলে কিন্তু, আর এটা দেওয়া আছে সেকেন্ডে, তাহলে কেবি পার সেকেন্ড আসবে, কিন্তু এটা উত্তর আসবে কি, কেবি পার সেকেন্ড। দেখো ডেটাটাকে সময় দিয়ে ভাগ করো, তাহলে ডেটা হচ্ছে 20 কেবি, ডেটা হচ্ছে কি 20 কেবি, ভাগ হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে আনসার হলো 20 দিয়ে কাটলে 1 কেবি, কেবি পার সেকেন্ড, কেবি পার সেকেন্ড, ঠিক আছে? কিন্তু আমার অপশন দেখো, বিপিএস, বিপিএস, বড় বিপিএস, বড় বিপিএস। তাহলে আমার এটাকে কি করতে হবে, কেবিটাকে ভাঙতে হবে। তাহলে কেবি কে ভাঙি, কেবি কে যদি ভাঙি তাহলে 1 কেবি সমান 1000, তাহলে 1 ইন্টু 1024, 24, তখন এটা হবে বিপিএস। তাহলে 1024 বিপিএস, 1024 বিপিএস। কিন্তু 1024 বিপিএস কোথাও অপশনে নাই, এটা এরকম কি 1024 বিপিএস কোথাও অপশনে নাই। আচ্ছা, অপশনে না থাকলো তাহলে এখন আমরা এটাকে কি করব, এটাকে কে বিপিএস এ নেই। দেখি, দেখো বড় বিপিএস এ নাই, তাহলে ছোট বিতে নেই। ছোট বিতে নিলে কি করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে, 1024 গুণ 8, এটা হওয়ার কথা 4 8 32 এর 2 হাতের 3, 8 দ্বিগুণে 16 আর 3 19 এর 9, হাতের 1, হাতের 1, 8 একে 8, 8192, 8192। তাহলে এটা 8000 শুধু দেওয়া কেন, এটা অপশন গুলোতে ভুল আছে, বুঝছো? আনসার হবে কিন্তু এটা, আনসারটা কিন্তু মনে রাখবা। আচ্ছা দেখো, যারা বুঝো নাই তারা আরেকটা স্লাইড দেখো। ব্যান্ডউইথ সমান হচ্ছে, এটা সূত্র মনে রাখো। তাইলে আমি চাইছিলাম তোমাদেরকে সূত্র বলবো না। ব্যান্ডউইথ সমান হচ্ছে ডাটার পরিমাণ, ডাটার পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে সময়, ডাটার পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে সময়, ঠিক আছে? ব্যান্ডউইথ সমান হচ্ছে ডাটার পরিমাণ ডিভাইডেড বাই সমান। এখন তোমার বললো যে তুমি একটা ফাইল ডাউনলোড করো, ধরো একটা ভিডিও ডাউনলোড করবা। দেখো ধরো একটা ভিডিও ডাউনলোড করো, ধরো আমার এই ক্লাসটাই তুমি ডাউনলোড করবা, ঠিক আছে? তো বললো যে 100 MB এর একটি ভিডিও ডাউনলোড করতে বললাম 1 মিনিট সময় লাগে। কয় মিনিট সময় লাগে, 1 মিনিট সময় লাগে। তাহলে ব্যান্ডউইথ কত, ব্যান্ডউইথ কত? তাহলে ব্যান্ডউইথ কত? তাহলে দেখো ব্যান্ডউইথ কত, ব্যান্ডউইথ কত আসবে, দেখো ব্যান্ডউইথ সমান হচ্ছে ডেটার পরিমাণ বাই সময়। এখন ডেটার পরিমাণ কত, এই যে 100 MB, ডেটার পরিমাণ কত, 100 MB, ছোট বি কিন্তু 100 MB। আর দেখো সময় কত,
সময় হচ্ছে 1 মিনিট সময় লাগে না, 1 মিনিট সময় লাগে ডিভাইডেড বাই 1 মিনিট। এখন দেখো আমার আনসারটা আনতে হবে বিপিএস। আনসারটা কিসে আনবা? স্ট্যান্ডার্ড একক হচ্ছে বিপিএস, তাহলে বিট পার সেকেন্ড, কিন্তু এটা আছে এমবিপিএস, এমবি আছে, তাহলে এমবিটাকে কি করবা? বিপিএস এ নিবা, মানে এমবিটাকে মেগা বিটকে, এমবি মানে হচ্ছে মেগা বিট, এমবি মানে কি মেগা বিট, আর শুধু বি মানে কি বিট। এখন 1 মেগা বিট সমান কত বিট? 1 মেগা বিট সমান 1024 বিট, ঠিক না? 1 মেগা বিট সমান কত? 1024 বিট। তাহলে 1 মেগা বিট সমান যেহেতু 1024 বিট, 1 মেগা বিট সমান কত? 1024 বিট। তাহলে এটাকে 1024 দিয়ে গুণ করতে হবে না? 1024 দিয়ে গুণ, 1024 দিয়ে গুণ। আর সময়টা কি? সময়টাকে অবশ্যই কিসে নিতে হবে? সেকেন্ডে, কারণ একক আনতে হবে বিপিএস, একক আনতে হবে কি? বিপিএস, বিট পার সেকেন্ড। তাহলে সময়টাকে সেকেন্ডে নিতে হবে, 1 মিনিটকে সেকেন্ডে নিলে 60 দিয়ে গুণ, 60 দিয়ে গুণ মানে 60 সেকেন্ড। তাহলে এখন এটাকে ভাগ করে দেখো, যত আসে তত অ্যান্সার। 10 24 00 ভাগ হচ্ছে 60, এটাকে ভাগ করলে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার, তাই হচ্ছে অ্যান্সার। আশা করি এখন আর কারো সমস্যা থাকবে না। আমি অ্যান্সারটা একটু বের করি। 10 24 00 ভাগ 60, তাহলে হচ্ছে 1706.667 বিপিএস। আই হোপ তোমাকে বুঝাইতে পারছি। আই হোপ এখন সবারই ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আর সমস্যা থাকার কথা না। এখন যদি আরো বোঝানো লাগে তাহলে বলো। ক্লিয়ার কিনা একটু বলো, পানি পানি কিনা, পানি পানি কিনা বলো। হ্যাঁ, স্মরণে আনসার বলছে, ঠিক আছে। ক্লিয়ার, মন মাঝি ক্লিয়ার। ওকে, এখন দেখো ব্যান্ডউইথ প্রকারভেদ। ব্যান্ডউইথ হচ্ছে, ব্যান্ডউইথে যে স্পিড কম বেশির উপর নির্ভর করে। এটা কিভাবে ভাগ করা হয়েছে? স্পিড কম বেশি, কম বেশির উপর নির্ভর করে, উপর ভিত্তি করে, ভিত্তি করে এটাকে ভাগ করা হয়েছে। স্পিড কম বেশির উপর, স্পিড কম বেশির উপর ভিত্তি করে এটাকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে, 3 ভাগে ভাগ করা যায়। এই 3টা ভাগ হচ্ছে, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে বয়েজ ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রড ব্যান্ড। আচ্ছা, আজানের জন্য আমরা একটু ব্রেক নিই। হ্যাঁ, আজানের জন্য জাস্ট আমরা একটু ব্রেক নিই। আমরা 1 মিনিটের একটা ব্রেক দিই, 1 মিনিটের একটা ব্রেক দিয়ে আমি একটু পানি টানি খাই।
ওকে, সবাই চলে আসো, আজান শেষ, আমাদের পড়া শুরু। হ্যাঁ, অনেকে বের হয়ে গেছে কেন? ওকে, এটা খুব ভালো। ওকে, দেখো, ডেটা স্পিডের উপর ভিত্তি করে, মানে কম স্পিড বেশি স্পিড এগুলোর উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করে। একটা হচ্ছে ন্যারো, ওই যে বলে না তুই অনেক ন্যারো মাইন্ডেড। ন্যারো মানে কি? খুবই নিম্ন স্পিড, যার স্পিড সবচেয়ে কম, সবচেয়ে কম স্পিড। এরপর হচ্ছে নয়েজ ব্র্যান্ড, বয়েস হচ্ছে এইটার চেয়ে একটু বেশি, মানে মাঝারি। আর হচ্ছে ব্রডব্যান্ড, বলে না ব্রড মাইন্ডের মানুষ, মানে প্রশস্ত, বিশাল, মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি স্পিড। তাহলে তিনটার নাম কি? ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, আর হচ্ছে ন্যারো ব্যান্ড। তাহলে কি? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। আমার সাথে বলো, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ওকে, এরপরে দেখো ব্যান্ডউইথ। ন্যারো ব্যান্ড কি? তুমি জাস্ট এই সবচেয়ে স্পিড কম যেটা, সেটাই ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডের স্পিডটা মনে রাখবা, স্পিড হচ্ছে 45 থেকে 300। এইটা মনে রাখবা, এমসিকিউ এর জন্য মাস্ট। এমসিকিউ আমি তোমাকে যেগুলা বলে দিব এগুলাই পড়বা, জাস্ট এগুলাই আসবে এমসিকিউ। এরপর এটা কোথায় ইউজ করা হয়? টেলিগ্রাফিতে। কোথায় ব্যবহার করা হয়? টেলিগ্রাফিতে। এই দুইটা, যে ন্যারো ব্যান্ড কি? সবচেয়ে কম স্পিড কত? 45 থেকে 300 বিপিএস। কোথায় ইউজ করা হয়? টেলিগ্রাফিতে। ওকে, এরপর হচ্ছে ভয়েস ব্যান্ডের স্পিডটা একটু বেশি, কত? 1200 থেকে 9600। 1200 থেকে 9600। কোথায় ব্যবহার করা হয়? টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। কম্পিউটার থেকে প্রিন্টারে বা কার্ড রিডার ডেটা স্থানান্তর। উদ্দীপকে, মানে এটা যদি সৃজনশীল আসে, তাহলে সৃজনশীল নরমালি এই টপিক থেকে আসে না, আমি তোমাকে এটা কিন্তু সৃজনশীলের জন্য বলতেছি না, এই টপিক এমসিকিউ। যদি সৃজনশীলে আসে তাহলে এটা বলবে যে টেলিফোনে ব্যবহার করা হয় ভয়েস ব্যান্ড। বলবে টেলিগ্রাফিতে ব্যবহার করা হয় ন্যারো ব্যান্ড। ওকে, পরেরটা দেখো ব্রডব্যান্ড, মানে প্রশস্ত, অনেক বেশি স্পিড। এটা হচ্ছে 1 এমবিপিএস। স্পিড কত? 1 এমবিপিএস হয়ে থাকে, এটার স্পিড হয়ে থাকে 1 এমবিপিএস। এটা কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন উন্নত প্রযুক্তিতে, যেমন ডিএসএল, ডিজিটাল স্যাটেলাইট লিঙ্ক। আমরা ইন্টারনেটটা যেটার মাধ্যমে ব্যবহার করি, ইন্টারনেট কিন্তু আমরা এই ডিজিটাল স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে ইউজ করি। রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ফাইবার অপটিক্যাল কেবল। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ফাইবার অপটিক্যাল কেবল, এটা মনে রাখো। ফাইবার অপটিক্যাল কেবল। আমরা যে ওয়াইফাই ব্যবহার করি না, ওয়াইফাই দেখবে একটা তার দেয়, সেটা হচ্ছে কাচের তৈরি, সেটাকেই বলা হয় ফাইবার অপটিক্যাল কেবল। টেলিগ্রাফি হচ্ছে অনেক দিন আগের, মানে একদম যখন প্রথম মোবাইল ওই যে দেখতে না, লাইন লাগানো থাকতো মোবাইলের মধ্যে, কি বলে, ল্যান্ড ফোন বলতো, ওই তার লাগানো থাকতো, ওইটা দিয়ে কথা বলতো, এইটা হচ্ছে টেলিগ্রাফি। ওই একটা গান আছে না, নাই টেলিফোন নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। হ্যাঁ, ওটা কিন্তু ওই যে 19 শতকের একটা গান, মানে তখন ওই টেলিগ্রাফ দিয়ে যোগাযোগ করা হইতো। স্পিড গুলো মনে রাখবা, দেখো ন্যারো ব্যান্ড 45 থেকে 300, ভয়েস ব্যান্ড 1200 থেকে 9600, ব্রডব্যান্ড 1 এমবিপিএস থেকে আনলিমিটেড পর্যন্ত। 1 এমবিপিএস থেকে আনলিমিটেড পর্যন্ত। এই যে দেখো, এখানে একটু চিত্র দিয়ে দিছি, মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে লিখে রাখছি। যে ন্যারো ব্যান্ড কত? ন্যারো ব্যান্ড হচ্ছে 45 থেকে 300 এমবিপিএস, ভয়েস ব্যান্ড হচ্ছে 1200 থেকে 9600, আর ব্রডব্যান্ড হচ্ছে আপ টু 1 এমবিপিএস, মানে 1 এমবিপিএস থেকে পরে যত স্পিডে আছে, 2 এমবিপিএস, 4 এমবিপিএস, 100 এমবিপিএস, সবই হচ্ছে ব্রডব্যান্ড, সবই কি ভয়েস ব্যান্ড। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। এই যে দেখো, এটার নাম হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল।
কেবল। এই যে দেখো টেলিগ্রাফি, এই যে টেলিগ্রাফি যন্ত্রটা দেখো, টেলিগ্রাফি এটা। আর ভয়েস ব্যান্ড, এই যে টেলিফোন, ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় টেলিফোন, এটা হচ্ছে টেলিফোন, টেলিফোন। আর এটা হচ্ছে টেলিগ্রাফি, টেলিগ্রাফি। ঠিক আছে, যন্ত্রের চেহারাটা দেখাই দিলাম। এরপরে আসো, এটা নতুন টপিকে চলে আসছে, ওই টপিক শেষ। তাহলে আমাদের দুইটা টপিক শেষ হলো, একটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের ধারণা, আর একটা হচ্ছে ব্যান্ডউইথ। এখন আমরা পড়বো ডেটা ট্রান্সমিশন মেথড। এই মেথড শব্দের অর্থ হচ্ছে, মেথড শব্দের অর্থ হচ্ছে METHOD। মেথড শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি। মেথড শব্দের অর্থ কি? পদ্ধতি। অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের যে পদ্ধতি সেটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। যদি বলে যে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে ডেটা স্থানান্তরের পদ্ধতি। জাস্ট এই ওয়ার্ড মিনিংটা মনে রাখলেই তুমি সংজ্ঞাটা লিখতে পারবা। ডেটা স্থানান্তরের পদ্ধতিকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। এই ডেটা ট্রান্সমিশন মেথড দুই ধরনের, একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে সিরিয়াল। বাংলাগুলো লিখে দিই। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, সমান্তরাল। প্যারালাল মানে কি? সমান্তরাল ডেটা ট্রান্সমিশন। আর সিরিয়াল মানে হচ্ছে, এটা বাংলাও সিরিয়ালি, এটার বাংলাও কি? সিরিয়াল, মানে একটার পর একটা। সিরিয়াল মানে একটার পর একটা। চিত্র দেখাই দিব তখন তুমি এমনি পারবে। এটার বাংলাও সিরিয়াল, এটার বাংলাও কি বলা হয়? সিরিয়াল। লাইন, ওই যে লাইন ধরে একজনের পিছে আরেকজন যায় না, ওইটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আবার তিন ধরনের, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আরেকটা হচ্ছে সিনক্রোনাস, সিনক্রোনাস, আরেকটা হচ্ছে আইসোক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে বিটের সমন্বয়ের উপর ভিত্তি করে। বিটের সমন্বয়, সমন্বয়ের উপর ভিত্তি করে। সমন্বয়ের উপর ভিত্তি করে মানে কি? দেখো, সিরিয়াল মানে হচ্ছে একটার পিছনে আরেকটা যাবে। ধরো একটা তার আছে, এইখান থেকে ডেটাটা এখানে যাবে, একটা তার দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে একজনের পর আরেকজন যাইতে হবে, একটা ডাটার পর আরেকটা ডাটা যাইতে হবে। মানে ধরো সিরিয়াল ধরে আমরা এই দরজা দিয়ে বের হব। এখন একজনের পরে আরেকজন কোন পদ্ধতিতে যাবে, কতক্ষণ পরে পরে একজন বের হবে, একটা নিয়ম আছে না? এইটা কি বলা হয়? সমন্বয়। একজনের সাথে আরেকজন সমন্বয় করতে হবে না, যে আগে আমি যাব, পরে আপনি যাবেন, পরে আরেকজন যাবে, পরে আরেকজন যাবে। এই যে সমন্বয়, এই সমন্বয়ের উপর ভিত্তি করে এটা তিন ধরনের, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, নামগুলো মনে রাখবে। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? মেথড মানে হচ্ছে পদ্ধতি। তাহলে যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের ডেটা স্থানান্তরিত হয় সেটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড দুই ধরনের, একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। সিরিয়ালটা আবার তিন ধরনের, ডেটা সমন্বয়ের উপর ভিত্তি করে। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটা হচ্ছে সিনক্রোনাস, আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। এটা এভাবে মনে রাখবা, এএসআই, এই তিনটা মনে রাখবা। এএসআই, এই শর্টকাটটা একটু মনে রাখবা কারণ এটা কাজে লাগবে। এএসআই মানে এ হচ্ছে অ্যাসিনক্রোনাস, এস হচ্ছে সিনক্রোনাস, আই হচ্ছে আইসোক্রোনাস, আই হচ্ছে আইসোক্রোনাস। এই ওয়ার্ডটা একটু মনে রাখবা, এএসআই, এএসআই। ওকে, এই যে দেখো, প্যারালাল ডাটা ট্রান্সমিশন, সমান্তরাল মানে প্রত্যেকটা ডেটার জন্য প্রত্যেকটা লাইন আছে। দাগগুলা কি দেখা যায় কিনা একটু দেখি তো, আমি চিত্রটা কি ভালো ক্লিয়ার দেখা যায় কিনা একটু আমার মোবাইলে দেখে নেই। হ্যাঁ, চিত্র দেখা যায়। দেখো, প্রত্যেকটা ডেটার জন্য এই যে দেখো, এই জিরোর জন্য একটা লাইন আছে, জিরোর জন্য আলাদা একটা লাইন, ঠিক আছে? জিরোর জন্য আলাদা একটা লাইন, আবার এ ওয়ানের জন্য আলাদা আরেকটা লাইন। প্রত্যেকটা ডেটা যাওয়ার জন্য আলাদা আলাদা পথ আছে, আলাদা আলাদা তার। ধরো এটা আলাদা আলাদা তার আছে। প্রত্যেকটা ডেটা স্থানান্তরের জন্য কি দরকার? আলাদা আলাদা তার, আলাদা আলাদা তার। এরকম আলাদা আলাদা তার থাকলে সেটাকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। সেটাকে কি বলা হয়? প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তাহলে দেখো, সমান্তরাল, বাংলা হচ্ছে সমান্তরাল বা ইংলিশ হচ্ছে প্যারালাল। সমান্তরাল ডেটা ট্রান্সমিশনে একাধিক চ্যানেলের মাধ্যমে একই সাথে একাধিক, দেখো এটাতে কি, এই জিরো যখন যাইতে থাকবে, ধরো এই জিরো এই পথে যাবে, এই ওয়ান এই পথে যাইতে পারবে, এই ওয়ান এই পথে যাইতে পারবে, এই জিরো এই পথে, এরা সবাই একসাথে যাইতে পারবে। কিন্তু যদি একটা তার দিয়ে যাইতো, ধরো আমার এখানে 5 জন মানুষ আছে, আমার এই রুমটাতে 5 জন আছি, 5টা দরজা আছে, তাহলে 5 জন 5 দরজা দিয়ে বের হয়ে যাবো। এটাকে বলা হয় প্যারালাল ডাটা ট্রান্সমিশন সিস্টেম। আর যদি একটা দরজা থাকতো,
একটা দরজা দিয়ে একজনের পিছে আরেকজন বের হইতাম, তখন সেটাকে বলতাম সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। বুঝতে পারছো এই দুইটা? তাহলে দেখো সিরিয়ালটা, এই দেখো সিরিয়ালটা আগে দেখে আসি, এরপর এটা করি। এই যে দেখো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, একটা তার এই একটা তার দিয়ে একজনের পিছে আরেকজন যাচ্ছে। এই যে প্রথমে এই 0 যাচ্ছে, পরে 1 যাচ্ছে, পরে 1, পরে 0, পরে 0, 0, 1, একজনের পিছে আরেকজন যাচ্ছে। এটাকে বলবো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। কারণ এটাকে না লাইন ধরতে হইতেছে, এই যে লাইন ধরছে, একটা লাইন ধরছে, এরা লাইন ধরে ট্রান্সফার হইতে, তাহলে এটাকে বলবো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তাহলে এটার ক্ষেত্রে কি একক চ্যানেল, একটা মাত্র চ্যানেল দিয়া, একটা মাত্র চ্যানেল মানে কি রাস্তা আর কি, চ্যানেল মানে হচ্ছে রাস্তা, একটা মাত্র চ্যানেলের মধ্য দিয়ে ডেটাগুলা একের পর এক, একজনের পিছে আরেকজন, একের পর এক একটা মাত্র চ্যানেল দিয়ে ট্রান্সফার হয়, সেটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। এখন দেখো আমরা এই দরজা দিয়ে যদি 5 জন বের হইতে চাই, তাহলে একজন অবশ্যই এখানে প্রথম আর একজন অবশ্যই শেষ। যে প্রথমে আছে এরে আমি বলতে পারবো স্টার্টার, আর যে পিছনে আছে এরে বলতে পারবো স্টপার, মানে এ গেলেই শেষ। তাহলে একজন প্রথম যে আছে শেষ স্টার্টার, মানে শেষ যাওয়া শুরু করলে আমাদের চলাটা শুরু হয়েছে, আর যে পিছনে আছে ও চলে গেলে আমাদের চলাটা শেষ। তাহলে সেক্ষেত্রে আমার একটা কি থাকবে, একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট থাকবে, একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট। এই যে দেখো, এই যে মহান সে হচ্ছে স্টার্ট বিট, সে কি স্টার্ট বিট, আর এই যে পিছনে যিনি আছেন উনি হচ্ছে স্টপ বিট, উনি কি স্টপ বিট। তাহলে কোয়েশ্চন হচ্ছে কোন ডেটা ট্রান্সমিশন সিস্টেমে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, কোন ডেটা ট্রান্সমিশন সিস্টেমে স্টার্ট এবং স্টপ বিট থাকে, কোন ডেটা ট্রান্সমিশনে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে। এটা হচ্ছে এমসিকিউতে আসবে এইভাবে, যে কোন ডেটা ট্রান্সমিশনে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে। ওকে, এখন আসো আমরা এই সুবিধা অসুবিধাগুলো একটু পড়ি। সমান্তরাল ডেটা ট্রান্সমিশন মেথড কোথায় ব্যবহার করা হয়? এই ক্ষেত্রে দেখো দুইটা জিনিস আমি একটু তোমাকে বুঝাই। এই ক্ষেত্রে দেখো সবাই একটা লাইন দিবেন, মানে এই রুমে 5টা দরজা আছে, আমরা 5 জন মানুষ আছি, 5 জনে একবারে বের হয়ে গেছি, তাহলে সময় কম লাগবে। আর যদি একটা দরজা থাকে একজনের পিছে আরেকজন বের হইতে চাই, তাহলে সময় বেশি লাগবে। তাহলে সময় কম লাগে হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে, কারণ এটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাস্তা আছে, সে তার মতো করে বের হয়ে যাবে। আর যদি একটা রাস্তা থাকতো তাহলে একজনের পিছে একজন, একজনের পিছে একজন, এরকম করে বের হইতে সময় বেশি লাগতো। যার কারণে সমান্তরাল ডেটা ট্রান্সমিশনে সময়টা কম লাগে। তাহলে এটা সুবিধা হচ্ছে এক্ষেত্রে সময় পরিমাণ কম লাগে, বিপুল পরিমাণ ডেটা প্রেরণের জন্য প্রয়োজন হয়। অনেক মানুষ থাকলে একটা দরজা দিয়ে বের হওয়াটা কষ্টকর না, এই জন্য অনেক মানুষ থাকলে অনেকগুলা রাস্তা থাকলে বের হওয়া সহজ। এই জন্য বিপুল পরিমাণ ডেটার জন্য এই সমান্তরালটা ইউজ করা হয়। সমান্তরালটা কোথায় ব্যবহার করা হয়? বিপুল পরিমাণ ডেটা স্থানান্তরের জন্য, এবং এটা সময় সংবেদনশীল, মানে সময়টা কম লাগে এবং ডেটা দ্রুত প্রেরণ করা যায়। ডেটা কি করা যায়? দ্রুত প্রেরণ করা যায়। কি কথা? ডেটা প্রেরণ করা যায়। কোথায় ব্যবহার করা হয়? দেখো আমরা বিভিন্ন কনসার্ট গুলা দেখি না, অথবা ওই যে খেলার মাঠে, এখন বাংলাদেশে খেলা চলতেছে, অনেকে হয়তো খেলা দেখতে চলে গেছে, ওই খেলায় দেখবা স্টেডিয়ামে, কিন্তু স্টেডিয়াম থেকে খেলা একদম স্পষ্ট দেখা যায় না, স্টেডিয়ামে অনেকগুলো জায়ান্ট স্ক্রিন লাগানো থাকে, অনেক স্ক্রিনে খেলা দেখা যায়। ওই খেলাটা ধরো মাঠে হয়ে গেছে 1 মিনিট আগে, 1 মিনিট পরে যদি ওইখানে দেখায়, তাহলে কি দর্শকের মজা লাগবে? মজা লাগবে না। তো ওইখানে সাথে সাথে দেখাইতে হয়, মানে ডেটাটা একদম সাথে সাথে ওইখানে দেখাইতে হয়। এরকম যে কাজগুলো আছে, মানে সময় ক্ষেপণ করা যাবে না, সময় লস করা যাবে না, এই কাজগুলোতেই মেইনলি এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটা ইউজ করা হয়। এক্ষেত্রে দেখবা তারের সংখ্যা অনেক বেশি। এরপর দেখবো ওই যে আমরা তোমাদের বাসায় যে টেলিভিশন আছে না, টেলিভিশন থেকে আমরা যে স্পিকার গুলা ইউজ করি, ওইখানে দেখবো একাধিক তার থাকে। কারণ হচ্ছে এই স্পিকারের ডেটাটা যদি পরে যায়, মানে শব্দটা যদি পরে, ধরো আমি কথা কইতেছি আগে, আমার টুট আগে নড়তেছে, শব্দটা পরে আসতেছে, তোমার কি ক্লাসটা দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু এই ক্ষেত্রে অনেকগুলা ব্যবহার করা হয়, তার ব্যবহার করা হয়, যেন ডেটাটা দ্রুত ট্রান্সফার হইতে পারে, কোনো সময় ক্ষেপণ না হয়। আর 20 মিনিট, আর 10 মিনিট পড়াবো, আর বেশিক্ষণ নাই, আর 10 মিনিটও না, আর মনে হয় 5 মিনিট। হ্যাঁ, আর 5 মিনিটও লাগবে না, শেষ 5 মিনিটও লাগবে না। তাহলে এটা কোথায় ব্যবহার করা হয়? যে ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার হয়, কারণ ভিডিও স্ট্রিমিং, এই যে ভিডিও স্ট্রিমিং এর জন্য প্রচুর পরিমাণ ডেটা ট্রান্সমিশনের প্রয়োজন হয়। এক্ষেত্রে ডেটাগুলো সময় সংবেদনশীল, কারণ ধীরগতির ডেটা স্ট্রিমগুলোর ফলাফল দর্শকের খারাপ অভিজ্ঞতা হবে। এই যে এতক্ষণ যা বললাম, দর্শকের খারাপ অভিজ্ঞতা হবে। সুবিধা কি? সুবিধা হচ্ছে এটাই যে দ্রুত প্রেরণ করা যায়। সুবিধা হচ্ছে দ্রুত প্রেরণ করা যায়। সুবিধা কি? দ্রুত প্রেরণ করা যায়। অসুবিধা কি? দেখো
তারের পরিমাণ বেশি, তারের পরিমাণ বেশি, খরচ বেশি, এই ক্ষেত্রে কি খরচ বেশি। অসুবিধা হচ্ছে এটাই যে খরচ বেশি, খরচ বেশি এবং ইনস্টল করা মানে ওটাকে যে লাগানো, তারগুলাকে লাগানো এটা কষ্টকর, কষ্টকর, কষ্টকর বা শ্রম সাধ্য লেখে, একটু সুন্দর করে লিখি, শ্রম সাধ্য, শ্রম সাধ্য বিষয়, শ্রম সাধ্য বিষয় মানে শ্রম লাগে, এক্ষেত্রে শ্রমটা বেশি লাগে। এই হচ্ছে, এই যে ক্লাস শেষ। তাহলে আমরা সিরিয়ালটা দেখলাম। সিরিয়ালের সুবিধা কি হবে? সিরিয়ালের সুবিধা হচ্ছে খরচ কম, এটা সুবিধা, সুবিধা খরচ কম, খরচ কম। আর অসুবিধা কি বলতো? অসুবিধা সময় বেশি লাগবে, কারণ একজনের পিছ আরেকজন যাবে, তাহলে সময় বেশি লাগবে। লাস্ট কয়েকটা এমসিকিউ এর উত্তর দাও, তাহলে আমাদের ক্লাস শেষ। সময় বেশি লাগবে। এমসিকিউ গুলো তোমরা উত্তর দাও, এমসিকিউ গুলো উত্তর দাও, তাহলে আমাদের ক্লাস শেষ। আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে বলো তো? পেইড মানে এটা অনেকের আফসোস থাকে, মানে অনেক অনেক যে প্ল্যাটফর্ম গুলো আছে একটা ইয়ে থাকে যে স্টুডেন্টদের একটা অভিযোগ থাকে যে ফ্রি ক্লাসগুলো ভাইয়ারা ভালো করায়। ফ্রি ক্লাসগুলো একদম মনে করো স্টুডেন্টদের মন জয় করার জন্য করা, মন জয় করার জন্য, হ্যাঁ। কিন্তু যখন তারা পেইডে আসে তখন আর এই ডেডিকেশনটা দেয় না, তখন আর মন জয় করে না, তখন জাস্ট পড়ায় যায়, পড়ায় যায়। মানে আমাদের ক্লাসটা কি, আমি মনে করি আমি ফ্রি ক্লাসে যতটুকু ডেডিকেশন দেই তার থেকে আজকের ক্লাসটায় ডেডিকেশন বেশি দিছি। স্লাইড সুন্দর করে বানাইছি, স্লাইডে তথ্য এড করছি বেশি, মানে আমি যতটুকু তোমাদের জন্য ডেডিকেশন দেওয়া যায় ততটুকু সর্বোচ্চ পরিমাণ দিছি। মানে ডেডিকেশনে কোনো কমতি পাবা না, এটা হচ্ছে আমার কথা। তোমাদেরকে আমি পড়াবো কেমন জানি না, তবে আমি যা পড়াবো তার বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। আমার পড়া তোমার ভালো না লাগলেও ক্লাস দেখবা, কারণ এই ক্লাসগুলা গুরুত্বপূর্ণ। তুমি যেহেতু এখানে টাকা খরচ করে আসছো, ক্লাসটা দেখো। আর আমি তোমাকে একদম নিজের ভাইয়ের মতো, নিজের ভাই বোন মনে করি, তুমি নিজের ভাই বোনের মতোই আমাকে ভাই হিসাবে ট্রিট করবা, ঠিক আছে? সো এটা আনসার করো দেখি। আচ্ছা, মোহনা বলতেছে একদিকে মশার কামড় আর একদিকে কি, একদিকে মশার কামড় আর একদিকে হচ্ছে ক্লাস নাকি, আরেকদিকে আচ্ছা আরেকদিকে নেট প্রবলেম। আচ্ছা হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, এখনই দিয়ে দিব। একের এ, বয়েজ ব্র্যান্ডে বেশি ব্যবহৃত হয় কোনটিতে? হ্যাঁ, বয়েজ ব্র্যান্ড হচ্ছে টেলিগ্রাফিতে। আর বলতো নেরু ব্র্যান্ড কোথায়? এই বয়েজ ব্র্যান্ড কি টেলিগ্রাফিতে? ও ক নাম্বারই তো বলছো, আমি ক দাগায় ফেলছি। বয়েজ ব্র্যান্ড কোথায়? টেলিগ্রাফিতে। বয়েজ ব্র্যান্ড, ও বয়েজ ব্র্যান্ড টেলিফোনে, হ্যাঁ ঠিক আছে। আর কি নেরো ব্র্যান্ড কোথায়? নেরো কোথায় আর ব্রড কোথায় সেটা বলো। নেরো ব্র্যান্ড কোথায় আর ব্রড ব্যান্ড কোথায়, সেটাও একটা আনসার দিয়ে দাও। আচ্ছা, এরপরে বলছে 2 নাম্বারটা দেখি কে কি বলে। 2 এর হচ্ছে বি, 2 এর বিডি কি বলছে রে? বয়েজ ব্র্যান্ডের গতি, বয়েজ ব্র্যান্ড, বি এবং ডি, হ্যাঁ ওই বিডি সেম অপশন, বিডি সেম অপশন রে, বিডি সেম অপশন হয়ে গেছে। ওকে, এ দিয়ে দিব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব তোমাদের যে পেইড ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, পরেরটা ডেটা ট্রান্সমিশনের ক্ষুদ্রতম একক, সবচেয়ে ছোটটা, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোটটা। সবগুলাই কিন্তু ডেটা ট্রান্সমিশনের একক, এমবিপিএস, বিপিএস, কেবিপিএস, গিগাপিএস, সবগুলাই ডেটা ট্রান্সমিশনের একক। তবে তুমি বলো যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? এই আগামী দিন থেকে কিন্তু আমাদের ক্লাসটা 1.5 ঘন্টা করবো, হ্যাঁ ক্লাসটা কিন্তু 1 ঘন্টা 30 মিনিট করবো, নাইলে সিলেবাস শেষ করাটা টাফ হবে, নাইলে আমাদের যে স্লাইড যে পর্যন্ত থাকে এই পর্যন্ত শেষ করতে লেট হবে। হ্যাঁ, তো আমরা ক্লাসটা কিন্তু 1.5 ঘন্টা করাবো আগামী দিন থেকে, এটা মেন্টালি প্রিপারেশন নিয়ে এসো। আজকে প্রথম ক্লাস ছিল, এই জন্য একটু কম কন্টেন্ট করাইছি। রিফাত, রিফাতের উত্তর ভুল হয়েছে, কেবিপিএস না, কে হচ্ছে কিলু, তাহলে কিলু পিএস ছোট হবে। 2 এর খ, নাইম বলছে বিপিএস, বড় বিপিএস। হ্যাঁ, এই নেরো হচ্ছে মনবাজি বলছে, নেরো হচ্ছে 2। হ্যাঁ, এই টেলিগ্রাফিটা হচ্ছে নেরো ব্র্যান্ডে ইউজ করা, টেলিগ্রাফিটা কোথায় ইউজ করা হয়? নেরো ব্র্যান্ডে। আর ব্রডব্যান্ডটা কোথায় ব্যবহার করা হয়? এই ব্রডব্যান্ড ব্যবহার করা হয় স্যাটেলাইটে, ব্রডব্যান্ড ব্যবহার করা হয় স্যাটেলাইটে। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে লাস্টেরটা ডেটা ট্রান্সমিশনের ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস। ক্ষুদ্রতম একক কি?
বিপিএস, ডেটা ট্রান্সমিশনের ক্ষুদ্রতম একক বিপিএস। আচ্ছা ক্লাসটা কেমন লাগছে বলো তো? ক্লাস কি তোমরা স্যাটিসফাইড? ক্লাস করে কি তোমরা স্যাটিসফাইড কিনা বলো? এখন তোমাদের কাজ কি? নাইম এখন ঠিক আছে, এখন তোমাদের কাজ কি বলো তো? কাজ হচ্ছে স্লাইড পড়া। দেখো তোমাদের কাজগুলা কি, তোমাদের কাজ হচ্ছে প্রথমে স্লাইডটা পড়া, স্লাইডটা একবার পড়া, মানে এখনই পড়া, তাহলে ভুলবা না। একটু পরে দেখতে গেলে আমার কথা অনেকগুলো ভুলে যাবা। একবার পড়বা, স্লাইডটা একবার পড়বা, দেন নোট খাতা নিবা, একটা ভালো খাতা ইউজ করবা, নোট করবা, একটা ভালো খাতা ইউজ করবা। হ্যাঁ, নোট করার জন্য একটা অবশ্যই ভালো খাতা ইউজ করবা, যেটা হচ্ছে নষ্ট হবে না, সহজে ছিঁড়ে যাবে না। ভালো কথা বলতে তোমার 1000 টাকা দামের কথা বলি নাই, হইতে পারে এটা 20 টাকা দামের কথা, তবে এটা যেন ভালো হয়, যাতে না ছিঁড়ে। হ্যাঁ, 20 টাকা দামের কথা হলো সমস্যা নেই, ভালো কথা, যাতে নষ্ট না হয় আর কি, যাতে নোটটা তোমার হারায় না যায়। আচ্ছা, এরপরে কি করবা? এরপরে হচ্ছে এই নোটটা আরেকবার রিভিশন দিবা। মানে এটা তো তোমার সময় লাগবে না, প্লাস হচ্ছে বই যাদের আছে দেখবা বইয়ের পিছনে, অধ্যায়ের পিছনে এমসিকিউ আছে, পিছনে এমসিকিউ আছে, পিছনে এমসিকিউ গুলো দেখবা যে টপিক লেখা আছে। আমি যে 3টা টপিক পড়াইলাম না, ডেটা কমিউনিকেশন, ব্যান্ডউইথ আর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, এই 3টা টপিকের আন্ডারে আমি কি বইটা এখানে আছে আমার আইসিটির, এখানে বইটা নাই, থাকলে দেখাই দিতে পারতাম। পিছনে এই এমসিকিউ গুলা পড়ে ফেলবা। এইটুকু কাজ, তোমার এইটুকু কাজ করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। জাস্ট এই নোট করাটা একটু সময় লাগবে আর কি, নোট করাটা একটু সময় লাগবে। তো নোট করাটা হচ্ছে তোমার লাইফ সেভার। এটা তোমার পরীক্ষার আগের রাতে কি পরিমাণ উপকার করবে, এটা পরীক্ষা দিলেই তুমি বুঝতে পারবা, এছাড়া বুঝতে পারবা না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে, ঠিক আছে। হ্যাঁ, নোটটা রিভিশন দিবা, তোমার লেখার নোটটা দেখবে যে এটা 5 মিনিটে রিভিশন দিতে পারো, 5 মিনিটও লাগবে না, 5 মিনিটও লাগবে না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আগামী ক্লাস কোন দিন? রুটিন দিয়ে দিব তোমাদের, ওই যে গ্রুপের যে কভার পেজটা আছে ওটার মধ্যে দেখবে যে রুটিনটা থাকবে, রুটিনটা ফলো করবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।